হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 11 এর যে চ্যাপ্টার শুরু করেছিলাম ফার্স্ট ইউনিট। তো ফার্স্ট ইউনিট জীবের বৈচিত্র্যতা এবং তার সাথে ফার্স্ট চ্যাপ্টার যেখানে আমরা জীবনের বিজ্ঞান স্টার্ট করেছিলাম, তাই তো। এর মধ্যে বেসিক কিছু কনসেপ্ট আমরা পেয়েছিলাম যেগুলোর ম্যাক্সিমাম 9এই তোমরা শিখেছো বা 10 কিছু শিখেছো। তো সেগুলোই আমরা এই চ্যাপ্টারের থ্রুতে জানবো। তার মধ্যে আজকের একটা নতুন কনসেপ্ট আমরা জানবো। আই হোপ তোমরা অনেকে অলরেডি থাম্বনেল থেকেও দেখে নিয়েছো। তো এখানে আজকে কিন্তু আমরা ট্যাক্সোনমি বা দ্বিপদ নামকরণ এগুলো তো অলরেডি 9 শিখেছিলাম, সেগুলো অলরেডি আগের ক্লাসগুলো আমরা করেছিলাম আর একটু ডেপথে গিয়েছিলাম। কিন্তু আজকের ক্লাসে আমরা যেটা জানবো সেটা হলো জীব বৈচিত্র্য। আমরা যে টার্মগুলো পড়েছিলাম বা জীব বৈচিত্র্য সম্বন্ধে জেনেছিলাম, এইগুলো অধ্যয়ন করার জন্য আমরা কোথায় যেতে পারি বা আমরা কিভাবে জানতে পারি জীব বৈচিত্র্য সম্বন্ধে, ঠিক আছে। এবং এই সবের যে উপকরণ কোথায় গেলে আমরা জানতে পারবো, কিভাবে জানতে পারবো, সেগুলো নিয়েই কিন্তু আজকের ক্লাস হতে চলেছে। এবং আজকের ক্লাসের ইম্পর্টেন্স আছে অবশ্যই, কারণ এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন দেয় পরীক্ষায় প্রত্যেক বছর। সেটা হলো চিড়িয়াখানা কাকে বলে এবং এর গুরুত্ব, এরকম ধরনের কোয়েশ্চেন দেয়। অথবা মিউজিয়াম কাকে বলে, এর গুরুত্ব, বা মিউজিয়াম কি, এর গুরুত্ব, এই ধরনের রিলেটেড একটা কোয়েশ্চেন দেয়, যেটা আজকের ক্লাসের থ্রুতে আমরা কমপ্লিট করবো, ঠিক আছে। তো চলো স্টুডেন্ট, লেট না করে শুরু করা যাক। তো এখানে আমাদের হেডিংটা কি দিলাম আমরা? জীব বৈচিত্র্য অধ্যয়নের উপকরণ সমূহ। তো এইটা বেসিক্যালি আজকের ক্লাসেই আমরা দেখবো, ঠিক আছে। তো নাও এবার আমরা বোর্ডের দিকে চলে আসি। তো কোন কোন উপকরণগুলো আমাদের জীব বৈচিত্র্য অধ্যয়নের জন্য দরকার? তো ফার্স্টেই শর্টে প্রত্যেকটা একটু লিখে নেবে। চিড়িয়াখানা আমরা কম বেশি গিয়েছি। বটানিক্যাল গার্ডেন হয়তো তোমাদের মধ্যে খুব কমই গিয়েছো, কারণ বটানিক্যাল গার্ডেন যেহেতু সেভাবে পশু পাখি কিভাবে কিছু নেই, যেহেতু গাছপালাই ওখানে থাকে, গাছপালা সংরক্ষণ করা হয়, যেটা এর মেন মোটিভ। তো সেই কারণে এখানে কিন্তু খুব কম স্টুডেন্টরা গিয়েছে বা স্টুডেন্টরা যাওয়ার ইচ্ছে প্রকাশ করে, ঠিক আছে। দেন আসছে জাদুঘর। এখানে যেহেতু দেখার অনেক কিছু আছে, অনেক রকমের তোমার বাঘ, সিংহ, হাতি, এদের তোমার স্ট্যাচু মতো করা আছে এবং তাদের নাম লেখা আছে, প্রত্যেকের প্রজাতি আলাদা আছে। প্লাস এখানে দেখার মতো মমি আছে, এরকম আরো অনেক কিছু আছে যেটা তোমরা কলকাতা মিউজিয়াম অনেকে ভিজিট করেছো, তারা জানবে। এবং লাস্ট আসছে আমাদের হার্বেরিয়াম। হার্বেরিয়ামটা কি? এটাও মোস্টলি বটানিক্যাল গার্ডেনের মধ্যেই পাওয়া যায়, কারণ এখানেও কিন্তু গাছপালা বা এই ধরনের কোনো উদ্ভিদ যেগুলো বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে যেতে পারে বা ভবিষ্যতের জন্য যেটা বর্তমানে সংকটের অবস্থায় আছে, সেই সব যে জীব আছে তাদেরকে কিন্তু এখানে হার্বেরিয়ামের মধ্যে শুকনো অবস্থায়, সেই সব উদ্ভিদের কিছু অংশ হার্বেরিয়ামের মধ্যে শুকনো অবস্থায় প্রিজার্ভ করে রাখা হয়। তো এটাকে বলা হয়, যেখানে রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় হার্বেরিয়াম। আর একটা শীটের মাধ্যমে একটা পেপারের মধ্যে পুরো জিনিসটাকে সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়, তার নিচে নাম থেকে শুরু করে A to Z দেওয়া থাকে। এটাকে বলা হয় হার্বেরিয়াম শীট, ওকে। তো এইরকম অনেক উপকরণ কিন্তু আমাদের এই হার্বেরিয়ামে পাওয়া যায়। তো এই আমাদের উপাদান। তাহলে যদি বলা হয় জীববৈচিত্র্য উপাদান অধ্যয়নের উপাদানগুলো কি কি, আমরা বলতে পারি জীববৈচিত্র্য অধ্যয়নের উপাদানগুলি হলো চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন, মিউজিয়াম এবং হার্বেরিয়াম, ঠিক আছে। তো এই কনসেপ্টটা আমাদের এখানে খেয়াল রাখতে হবে। নেক্সট এখানে চলে আসছে আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু তাদের গুরুত্ব এবং কি বা কাকে বলে এইরকম ভাবে কোয়েশ্চেন আসে। যেরকম একটা কোয়েশ্চেন আমরা নিতে পারি যে চিড়িয়াখানা কি এবং এর গুরুত্ব লেখো, বা জীববৈচিত্র্য সংরক্ষণে এর ভূমিকা লেখো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এইখান থেকে আসে। তো সেই জন্য এই অধ্যায় থেকে খুব কমই কোয়েশ্চেন আছে। যেরকম দ্বিপদ নামকরণের কিছু জায়গা আমি তোমাদের বললাম, লিনিয়াসকে কোন কোন জায়গার জনক বলা হয় আমরা বলেছিলাম। তো এই জিনিসগুলো যেগুলো আগের ক্লাসে ডিসকাস হয়েছে সেগুলোতে দেখছো, এবং এখান থেকে আমাদের মেইনলি এটা দেখতে হবে, ঠিক আছে। তো স্টুডেন্ট, এখানে দেখো চিড়িয়াখানা। তো চিড়িয়াখানার মধ্যে আমরা বলেছিলাম যে চিড়িয়াখানা কেন তৈরি করা হয়েছে। এটা মেইনলি একটা এক্সিটু সংরক্ষণের মধ্যে আমরা পড়েছিলাম চিড়িয়াখানা। তো এখানে এক্সিটু সংরক্ষণের সাথে সাথে এখানে কেন চিড়িয়াখানা দরকার, বা চিড়িয়াখানা কাকে বলে যদি বলা হয়, তাহলে যে বিশেষ স্থানে বেসিক্যালি জীবজন্তু জনসাধারণের প্রদর্শনের জন্য এবং প্রজননের জন্য সংরক্ষণ করা হয়। এখানে প্রদর্শন তো আছে, তার সাথে সাথে কি প্রজনন, এদের বংশবৃদ্ধি করা, এদের খাদ্যাভ্যাস যেগুলো আমরা গুরুত্বের মধ্যে পড়বো বা প্রয়োজনীয়তার মধ্যে। তো এগুলো খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য আমরা চিড়িয়াখানা নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে। বা চিড়িয়াখানা কাকে বলে বললে তো আমাদের এখান থেকে ডেফিনেশন আমরা লিখতে পারি, ওকে। তো তোমরা ডেফিনেশন এগুলো প্রত্যেকটা যেটা লেখা হয়েছে এগুলো পুরোপুরি খাতাতে নোট ডাউন করো, ঠিক আছে, যাতে টাইম না ওয়েস্ট হয়। সেখানে আগে আমরা পুরোটাকে একসাথে নোট ডাউন করেছি, তার ফলে কি হবে, তোমরা একসাথে পুরো জিনিসটাকে পজ করে নোট ডাউন করতে পারবে, ঠিক আছে। আগে আমি একটু বলে দিই, দেন নোট ডাউন করো। এবার দেখো আমরা যদি গুরুত্বতে চলে আসি, তো এখানে খেয়াল করবে চিড়িয়াখানার গুরুত্ব দেওয়া আছে। এখানে গুরুত্ব না দিয়ে তোমাকে প্রয়োজনীয়তাও দিতে পারে, যে জীববৈচিত্র্য সংরক্ষণে চিড়িয়াখানার প্রয়োজনীয়তা লেখো বা ভূমিকা লেখো। তো জিনিসটা কিন্তু একই, প্রয়োজনীয়তা, ভূমিকা, গুরুত্ব তিনটে কিন্তু একই। তো এখানে খেয়াল রাখো বহিরাগত জীবের সংরক্ষণ ও প্রজনন, যেটা আমরা এখান থেকে অলরেডি বললাম যে প্রজনন, এবং আর প্রথমে যেটা বললাম যে এক্সিটু সংরক্ষণের একটা উদাহরণই কিন্তু চিড়িয়াখানা। তার আমরা বলতে পারি এখানে বহিরাগত জীবের যে সংরক্ষণ এবং প্রজনন সেগুলো কিন্তু আমাদের চিড়িয়াখানার মাধ্যমে করা হয়। এবং স্পেসিফিক্যালি খেয়াল রাখবে এখানে কিন্তু জীবের কথা বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট চলে আসো 2 নম্বর, বিপন্ন প্রজাতি সংরক্ষণ। আমি একদম প্রথমেই শুরু করেছিলাম যে আমরা অ্যাকচুয়ালি চিড়িয়াখানা বা এই ধরনের যে সংরক্ষণগুলো দেখি,
এগুলো আসলে বিপন্ন বা লুপ্তপ্রায় যেসব প্রজাতি আছে, যেহেতু চিড়িয়াখানা আমাদের জীবের জন্য, সেই কারণে এখানে বিপন্ন প্রজাতির জীব সংরক্ষণ করা হয়। ঠিক আছে, মানে বলতে পারো প্রাণী সংরক্ষণ করা হয়, জীব নয় প্রাণী সংরক্ষণ করা হয়। ওকে, নেক্সট চলে আসো আমাদের 3 নম্বর, কোনো নির্দিষ্ট প্রাণীর আচরণ খাদ্যাভ্যাস সম্পর্কে জ্ঞান লাভ করা। কোনো নির্দিষ্ট হচ্ছে প্রজাতি বা কোনো নির্দিষ্ট প্রাণী, প্রজাতি বলবো না, নির্দিষ্ট প্রাণী, তো প্রত্যেক আলাদা আলাদা প্রজাতি আছে, তাদের মধ্যে কোনো নির্দিষ্ট প্রাণীর যদি আচরণ কেমন এবং তার খাদ্যাভ্যাস কেমন, ঘুমানোর স্টাইল কেমন, কিভাবে ঘুমায়, A to Z আমরা যদি জানতে চাই তাহলে কি করতে হবে, আমাদের এখানে চিড়িয়াখানায় গিয়ে সেটাকে মানে অবজার্ভ করতে হবে বা পর্যবেক্ষণ করতে হবে। ঠিক আছে, তো এখানে আমি প্রাণী যখন বারবার বলছি তখন তোমরা হচ্ছে অলরেডি যারা চিড়িয়াখানায় গিয়েছো তারা তো বুঝতেই পারছো। দেখো, ছোটবেলা আমরা চিড়িয়াখানায় গিয়েছি কি জন্য, মজার জন্য, যে পাখি দেখবো, পশু দেখবো, হরিণ দেখবো, বাঘ দেখবো, সাপ দেখবো, সিংহ দেখবো, এইসবের জন্য, তাই না? কিন্তু খেয়াল রাখো, এখানে যখন আমরা হচ্ছে ওখানে যাচ্ছি, এটা হচ্ছে একটা যেহেতু মানে মজার জন্য যাচ্ছি, তো সেই কারণে 5 নম্বর পয়েন্টে আমাদের লেখা আছে শিক্ষামূলক ভ্রমণ, যে আমরা আনন্দ এবং তার সাথে শিক্ষামূলক ভ্রমণ, যে ওখান থেকে আমরা জানতে পারছি বা সামনাসামনি জিনিসটা দেখতে পাচ্ছি। কারণ হরিণ বা বাঘ এগুলো আমাদের সামনে থেকে দেখা সম্ভব নয়, কিন্তু যদি আমরা এখানে যাই তাহলে কিন্তু আমরা চিড়িয়াখানার থেকে এটা সম্বন্ধে হচ্ছে সামনাসামনি হচ্ছে জ্ঞান লাভ করতে পারি এবং শিক্ষামূলক যে ভ্রমণ সেটাও হতে পারে। ওকে, তারপরে চলে আসো নির্দিষ্ট প্রাণীর আচরণ, এটা তো আমরা বললাম। এবং লাস্ট এখানে 4 নম্বর যে পয়েন্টটা, জীববৈচিত্র্য সংরক্ষণের সচেতনতা, মানে এখানে চিড়িয়াখানার মাধ্যমে কিন্তু আমাদের জীববৈচিত্র্য যে সংরক্ষণ করা কেন প্রয়োজন সেটার সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে যত মানুষ যায় তাদের মধ্যে। ঠিক আছে, কারণ দেখেছো তোমরা প্রত্যেক বছর চিড়িয়াখানাতে শীতকালেতে প্রচুর ভিড় হয়। ঠিক আছে, এবার সেই মানুষদের মধ্যে যদি জীবের মানে প্রত্যেকটা জীব, সেটা হরিণ হোক বা হাতি হোক বা গন্ডার হোক, যাই হোক না কেন, তাদের বেঁচে থাকাটা কেন দরকার সেটা কিন্তু ওর মাধ্যমেই বা ওখানে যারা ঘুরতে যাচ্ছে, ভ্রমণ করছে, ছোট থেকে বড় সবাই, তাদের মাধ্যমে কিন্তু এর প্রয়োজনীয়তাটা হচ্ছে দেখানো যেতে পারে বা তাদেরকে বোঝানো যেতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি চিড়িয়াখানা বা জুলজিক্যাল পার্ক। তো এটাকে পজ করো, করে পুরোটা নোট ডাউন করো, দেন আমরা চলে আসবো হচ্ছে বটানিক্যাল গার্ডেন। ওকে, তো স্টুডেন্ট নাও এবার আমরা দেখবো বটানিক্যাল গার্ডেন। ওকে, বটানিক্যাল গার্ডেন তোমাদের প্রথমে বললাম যে এটা হচ্ছে একটা মানে আনফেভারেবল একটা প্লেস, মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম হচ্ছে যারা মানে পড়াশোনা করছে বা পড়াশোনার বাইরে, তারা কিন্তু সাধারণত এখানে যেতে চায় না। কারণ কি, এখানে শুধু গাছপালাই দেখা যায়, যদিও কিছু কিছু গাছপালা আছে যেগুলো খুবই ইন্টারেস্টিং, যেরকম হচ্ছে জোড়া পাম। ঠিক আছে, মানে তাল গাছ, জোড়া তাল গাছ। ঠিক আছে, একসাথে হচ্ছে জোড়া বা হচ্ছে এখান থেকে ব্রাঞ্চ হয়ে যায়। তাল গাছ সাধারণত কি হয়, একটাই গাছ ওঠে, কিন্তু এই তাল গাছটা এমন নর্মাল গাছের এরকম ডালপালা হয়, এই তাল গাছেও কিন্তু এরকম ব্রাঞ্চ হয়ে যায়। ঠিক আছে, দুটো চারটে এরকম একটা গাছ থেকে ভাগ হয়ে যায়, এরকম দেখা যায়। প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল আছে, যেগুলো কিন্তু তুমি সচরাচর বাইরে কোথাও দেখো না, এরকম আছে। যেমন আমি একটা হচ্ছে উদ্ভিদ দেখেছিলাম, ওখানে ম্যাট ট্রি বলা হয়। ঠিক আছে, মানে কি ওই গাছটাকে কেন ম্যাট ট্রি বলা হয়, ওর যে পাতাগুলো, সেই পাতাগুলো বিভিন্ন রকমের হয়, মানে বিভিন্ন সাইজের হয়, পার্টিকুলার কোনো নির্দিষ্ট মানে সাইজ হয় না। কোনোটা ছোট, তার আকৃতি একরকম, কোনোটা বড়, তার আকৃতি আর একরকম। বড়দের মধ্যে কোনোটা হচ্ছে লাভ শেপ, কোনোটা হচ্ছে তোমার মানে লম্বাটে শেপ, কোনোটা আবার হচ্ছে গোলাকৃতি শেপ, এরকম বিভিন্ন ধরনের হয়। তো এই কারণে এটাকে ম্যাট প্ল্যান্ট বলা হয়। তো এরকম আরো অনেক হচ্ছে প্রজাতি দেখা যায়। আরেকটা আছে তোমার ভিক্টোরিয়া অ্যামাজন, অ্যামাজন বা অ্যামাজনিকা, এরকম সামথিং একটা নাম আছে ওটা। তো ওই যে প্রজাতিটা আছে ওটাও কিন্তু ওরকম হচ্ছে ওখানেই দেখা যায়। তুমি আর কোথাও মানে এটা কোথাও দেখা যায় বললে ভুল হবে, মানে এটা বাইরে দেখা যায়, বাট আমাদের ইন্ডিয়াতে কিন্তু আর কোথাও তুমি দেখতে পাবে না। এটা এত বড় একটা থালার মতো হয় যে একটা শিশু, ঠিক আছে, মানে মোটামুটি 2 থেকে 2.5 কিলো ওয়েট হয় একজন শিশু। তো সেই শিশুর কিন্তু ওয়েট নিয়ে নিতে পারে, এটা হচ্ছে এতটাই মানে জলে ভেসে থাকে এবং এতটাই হচ্ছে এটা মানে তোমার স্ট্রংলি হচ্ছে থাকে যে একজন শিশুর হচ্ছে ওয়েট নিয়ে নিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এরকম বেশ কিছু প্রজাতি আছে যেগুলো কিন্তু তোমরা বটানিক্যাল গার্ডেনে যদি যাও সেখানে হচ্ছে দেখতে পাবে। আর এখানে বটানিক্যাল গার্ডেন মেনলি কাকে বলে সেটা ফার্স্টে নোট ডাউন করছো, দেন গুরুত্ব। বারবার বলেছি গুরুত্ব, প্রয়োজনীয়তা, ভূমিকা, জিনিস কিন্তু একই। তো এই কারণে এখানে গুরুত্বের মধ্যে বহিরাগত উদ্ভিদ সংরক্ষণ ও প্রতিপালন করা হচ্ছে বটানিক্যাল গার্ডেনের হচ্ছে গুরুত্ব বা ভূমিকা বলতে পারো। সংকটাপন্ন বা বিপন্ন যেসব প্রজাতি, যেগুলো হচ্ছে মানে উদ্ভিদ প্রজাতি যেগুলো হচ্ছে ধ্বংস হয়ে যেতে পারে বা বর্তমানে হচ্ছে খুবই কম আছে, সেগুলোকে সংরক্ষণ করা হয়। বীজ বা রেণু সংরক্ষণ করা হয়, কারণ অনেক প্রজাতি আছে যাদের হচ্ছে বীজ খুব কম উৎপন্ন হয়, তাই যে কোনো সময় ওই প্রজাতিগুলো যাতে ধ্বংস না হয়ে যায়, তাই তাদের বীজকে আলাদা করে হচ্ছে সেপারেট করে হচ্ছে সংরক্ষণ করা হয়। তারপরে হচ্ছে বিনিময়ের মাধ্যমে বিভিন্ন বৈদেশিক যেসব উদ্ভিদ আছে, মানে বাইরের দেশের উদ্ভিদ, তাদেরকেও আমাদের দেশের উদ্ভিদ তাদেরকে দিয়ে তাদের দেশের কিছু উদ্ভিদ আমাদের দেশে আনা হয়। এরকম বিনিময় প্রথার মাধ্যমে এখানে আমাদের বেশ কিছু বৈদেশিক উদ্ভিদ, বীজ এবং ওইসব উদ্ভিদের হচ্ছে রেণু, এগুলো সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এখানে একটা তলায় তোমরা নোটেড বিলো করে রাখবে। নোটেড বিলোটা এই জন্য করবে কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু মানে এটা আমরা অনেক লাকি যে আমাদের এখানে আগে হচ্ছে ইংরেজরা থাকার জন্য তারা অনেক কাজ করে গেছে। সেটা কি মানে নিজেদের জন্য, ঠিক আছে, অবশ্যই আমাদের জন্য বা আজকের কথা ভেবে করেনি। তারা যে সময় থাকতো সেই সময় মানে তাদের নিজেদের হচ্ছে ভ্রমণ বলো, আমোদ প্রমোদ বলো, সেগুলোর ভিত্তিতে করেছে। তো এখানে কি করেছে বেসিক্যালি আমাদের কলকাতায়, আমাদের বলতে হবে হাওড়াতে, কলকাতায় বললে ভুল হবে, হাওড়াতে আমাদের এখানে বটানিক্যাল গার্ডেন আছে। ঠিক আছে, যেটাকে বলা হয় শিবপুর বটানিক্যাল গার্ডেন। এখানে তোমরা নামটা লিখে নেবে।
ঠিক আছে, তাহলে এখানে আমাদের শিবপুর বটানিক্যাল গার্ডেন, এটার নাম মনে রাখতে হবে এবং তার সাথে এটা আমাদের কোথায় অবস্থিত, ভারতের বৃহত্তম এটা, এবং এটা হাওড়া মানে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় হচ্ছে অবস্থিত। ঠিক আছে, যারা হচ্ছে যেতে চাও তারা অবশ্যই গুগলে সার্চ করলেই পেয়ে যাবে হচ্ছে কিভাবে যেতে হবে A to Z। তো তোমরা গিয়ে একবার ঘুরে আসতে পারো, যে এত সুন্দর জায়গা, মানে সুন্দর এই পারপাসে যে তোমাদের জীবজন্তু কিছু হয়তো দেখতে পাবে না, কিন্তু গাছের মধ্যে বা অনেক কিছু ভ্যারাইটি আছে এবং কত সুন্দর প্লেস হচ্ছে, সেটা গেলে দেখতে পাবে। ওকে, তো এইটা হচ্ছে তোমরা পজ করো, করে নোট ডাউন করো, কারণ বটানিক্যাল গার্ডেনের সাথে আমাদের আরো একটা টার্ম রিলেটেড, সেটা হচ্ছে হারবেরিয়াম, যেটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম। তো এই হারবেরিয়াম যেটা, এটা কি? হারবেরিয়াম আসলে কিছুই না। আচ্ছা, এক কাজ করো, তোমরা এটা আগে হচ্ছে পজ করে নোট ডাউন করো, দেন আমি এটা নিয়ে ডিসকাস করছি। ওকে ওকে স্টুডেন্ট, নাও এবার আমরা চলে আসি হারবেরিয়াম। তো দেখো হারবেরিয়ামটা কি, আমরা বলেছিলাম আগে হারবেরিয়াম হচ্ছে একটা জায়গা যেখানে মেইনলি হারবেরিয়াম শীট বা হচ্ছে গাছপালার বা বিভিন্ন ধরনের মানে বিপন্ন উদ্ভিদ বা হচ্ছে বহিরাগত উদ্ভিদ, তাদেরকে হচ্ছে শুকনো উপায়ে সংরক্ষণ করা হয়। তো সেই জায়গাকে বলা হয় হারবেরিয়াম। তো এখানে দেখো কি ডেফিনেশন লেখা আছে, যে স্থানে বিভিন্ন উদ্ভিদ প্রজাতি বিজ্ঞানসম্মত উপায়ে শুকিয়ে নাম, বিবরণ ও অন্যান্য তথ্য সহ সংরক্ষণ করা হয়, তাকে হারবেরিয়াম বলে। ওকে, এবার হারবেরিয়ামের সাথে আরো একটা কথা রিলেটেড, সেটা হচ্ছে হারবেরিয়াম শীট। হারবেরিয়াম শীটটা কি? দেখো হারবেরিয়াম শীট নাম শুনেই বুঝতে পারছো যে শীট মানে একটা পেপার বা মানে পেজ টাইপের কিছু একটা, এবং তার মধ্যে যখন এইরকম শুকনো উদ্ভিদকে প্রেস করে শুকিয়ে একটা পেপার বা শীটের উপর ওটাকে মানে রাখা হয়, রেখে সেটাকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সুতো দিয়ে বা কোথাও গাম দিয়ে ওটাকে ওর সাথে লাগিয়ে দেওয়া হয়। ঠিক আছে, এবং নিচের দিকে মানে আমি এটাকে একটা বিবরণ দিলে তোমরা বুঝতে পারবে, মানে জিনিসটা ঠিক এরকম হয় যে এরকম একটা শীট হচ্ছে থাকে। ঠিক আছে, এরকম একটা শীট থাকে যার মধ্যে এখানে হচ্ছে তোমার ধরো উদ্ভিদ গাছপালা যা হচ্ছে আছে তার ডাল সব এরকম একটা সংরক্ষণ করা হয়। ঠিক আছে, এখানে সংরক্ষণ করা হয়, আর এখানে একটা লেবেল লাগানো থাকে যার মধ্যে এই উদ্ভিদটার বিজ্ঞানসম্মত নাম, কোথা থেকে পাওয়া গেছে, কোন দেশে পাওয়া গেছে, এর কালার কি থাকে, ফুল হয় কিনা, ফল হয় কিনা, A to Z বিবরণ এখানে দেওয়া থাকে। তো এইগুলোকেই বলা হচ্ছে হারবেরিয়াম শীট। বোঝা গেল? এবার দেখো হারবেরিয়াম শীট ডেফিনেশন অবশ্যই তোমরা লিখে নিচ্ছ। যেরকম আমরা বলতে পারি, সংগৃহীত উদ্ভিদকে চাপ দিয়ে শুষ্ক করে বিশেষ কাগজে যুক্ত করে এবং লেবেল লাগিয়ে উদ্ভিদটির বিজ্ঞানসম্মত নাম, গোত্র ও অন্যান্য বিশেষ বৈশিষ্ট্য লিপিবদ্ধ করে যে নমুনা প্রস্তুত করা হয় তাকে হারবেরিয়াম শীট বলে। ঠিক আছে, হারবেরিয়াম আর হারবেরিয়াম শীটের মধ্যে ডিফারেন্সটা বোঝা গেল। তাহলে হারবেরিয়াম শীটের ক্ষেত্রে এটা একটা শীট বা একটা কাগজের টুকরো যার মধ্যে শুকনো যে উদ্ভিদটা তাকে লাগানো হয় এবং তার সাথে তার লেবেলের মধ্যে হচ্ছে মানে লেবেল লাগানো হয় এবং লেবেলের মধ্যে বিজ্ঞানসম্মত নাম, গোত্র এবং অন্যান্য যত বিবরণ আছে, যে ফুল, ফল বা ফুলের কালার A to Z এগুলো দেওয়া থাকে, তাকে আমরা বলবো বা সেই নমুনাকে বলা হয় বা সেই শীটকে বলা হয় হারবেরিয়াম শীট। বোঝা গেল? এগুলো রাখা থাকে কোথায়? হারবেরিয়ামের মধ্যে এগুলো রাখা থাকে। ওকে, নাও এবার চলে আসো উপকরণ, যে হারবেরিয়াম শীট তৈরি করতে গেলে আমাদের কি কি দরকার। যদি এটা থেকে কোয়েশ্চেন আসে না, বাট জেনে রাখার জন্য তোমাদের এটা জানা দরকার, এবং কিভাবে হয় সেটা আমি একটু ডিসকাস করবো তোমাদের সাথে। বাট আগে এখানে জানো উপকরণগুলো কি কি। এখানে প্রথমে হচ্ছে নমুনা সংগ্রহ করতে হবে, কারণ তুমি যে উদ্ভিদটাকে হচ্ছে সংরক্ষণ করবে সেটাকে তো ফিল্ড থেকে তোমাকে দিতে হবে, বাইরে ঘাটে যেখানে আছে সেখান থেকে কালেক্ট করতে হবে। কালেক্ট করার জন্য উদ্ভিদ কাটার একটা যন্ত্র চাই, তো সেই যন্ত্রটা হচ্ছে তোমার কাছে থাকতে হবে। ভাউচার বই, মানে যেখান থেকে উদ্ভিদটা সংরক্ষণ করছো সেই জায়গার সম্বন্ধে একটা বিবরণ লিখতে হয় ওই বইতে। ঠিক আছে, তো এটাকে বলা হয় ভাউচার বই। তারপর চলে আসছে ভাস্কুলাম। ভাস্কুলামটা কি? ভাস্কুলাম এবং প্রেস দুটো হচ্ছে রিলেটেড। ভাস্কুলাম আর প্রেস এটা হচ্ছে মানে দুটো কাগজের মাঝখানে এই উদ্ভিদটাকে রেখে, ঠিক আছে, মানে যে পেপারে প্রেস করে রাখা হয় এটাকে শুকনো করার জন্য, সেটাকে ভাস্কুলাম বলে। এবং প্রেস মানে কি? এটাকে চেপে দেওয়ার জন্য কার্ডবোর্ড টাইপের বা কিছু সুতো বা হচ্ছে চেন টাইপের ইউজ করা হয়। তো এই দুটো হচ্ছে আমাদের একটা ভাস্কুলাম আর একটা প্রেস। এটা হয়ে গেলে উদ্ভিদটা শুকিয়ে গেল, তখন সেই উদ্ভিদটাকে হারবেরিয়াম শীট বলে একটা পার্টিকুলার পেপার পাওয়া যায়। ঠিক আছে, একটা বিশেষ ধরনের পেপার। তো সেই শীটের মধ্যে ওই উদ্ভিদটাকে রেখে তারপরে সেখানে নিচের দিকে যেরকম আমি এখানে দেখিয়েছি যে এভাবে লেবেল লাগিয়ে সেখানে ওই উদ্ভিদটার বিজ্ঞানসম্মত নাম, গোত্র, গণ, প্রজাতি এইগুলো এখানে হচ্ছে লিপিবদ্ধ করা হয়। কোথা থেকে পাওয়া গেছে, ফুল ফল আছে কিনা, যদি থাকে তাদের কালার কেমন। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে লিপিবদ্ধ করা হয়। তো এই জিনিসটাকেই বলা হয় আমাদের হচ্ছে হারবেরিয়াম শীট। ঠিক আছে, আর হারবেরিয়াম শীটের উপকরণগুলো এর সাথে খেয়াল রাখবে এবং তার সাথে হারবেরিয়াম কাকে বলে এটা তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো পজ করো, করে পুরো জিনিসটাকে নোট ডাউন করো, দেন আমরা চলে আসবো আমাদের লাস্ট টপিক মিউজিয়াম। ঠিক আছে, মিউজিয়াম তো তোমাদের অলরেডি ধারণা আছে, প্রথমে আমি অনেকবার বললাম, বাট এখানে হচ্ছে এটাকে নোট ডাউন করো, দেন আমরা চলে আসবো মিউজিয়ামে। তো স্টুডেন্ট নাও এবার আমাদের হচ্ছে একদম লাস্ট টপিক, যেটাকে আমরা বলছি হচ্ছে মিউজিয়াম ও জাদুঘর। তো এটা হচ্ছে আমাদের ট্যাক্সোনমির একটি উপাদান যেটা আমরা পড়েছিলাম। তো এখানে দেখো কাকে বলে, ফার্স্ট আমাদের একটু ডেফিনেশনটা জানতে হবে। তো মিউজিয়াম তোমরা কম বেশি গিয়েছো হয়তো। তো এখানে দেখো যে প্রতিষ্ঠানে, কারণ এটাও একটা স্থান বা একটা জায়গা যেখানে আমাদের বিভিন্ন চিত্রকলা, কারণ এখানে শুধুমাত্র যে প্রাণী থাকবে বা উদ্ভিদ থাকবে এমন নয়, এটা মানুষের বিভিন্ন হচ্ছে আর্ট থাকতে পারে, পুরনো কোনো হচ্ছে জীবাশ্ম মানে পাথরের মধ্যে যে জীবের ছাপ পাওয়া যায় সেগুলো থাকতে পারে,
ঐতিহাসিক নিদর্শন, ঠিক আছে, কোনো জায়গার হচ্ছে নিদর্শন ইত্যাদি। এছাড়া হচ্ছে জীবের বিভিন্ন উপাদান বা উদ্ভিদের ট্যাক্সোনমি অনুসারে হচ্ছে তাদেরকে সংরক্ষণ করা হয় ইত্যাদি। শিক্ষণীয় যে উপাদান সেগুলো সংরক্ষণ করা হয় এবং জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা থাকে, তাকে মিউজিয়াম বলে। ওকে, তাহলে মিউজিয়ামের একটা বেসিক ডেফিনেশন আমাদের মনে রাখতে হবে এবং এটাও কিন্তু কোয়েশ্চেন দিতে পারে, যেটা আমি প্রথম থেকেই বলছিলাম যেখান থেকে তোমাদের 3টে বিষয়ের উপর কিন্তু ডিফারেন্ট কোয়েশ্চেন আসতে পারে, বাট একটাই আসে প্রত্যেক বছর, কিন্তু এদের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো সেই কারণে এটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট চলে আসো গুরুত্ব, যে এর গুরুত্ব কি আছে। অন্যগুলোর মতো সেম টু সেম এরও গুরুত্ব আছে, কারণ এখানে অনেক বেশি জিনিস আছে, অনেক ভ্যারাইটি আছে। তার মানে এখানেও আমরা কি করতে পারি, মিউজিয়ামে যেহেতু অসংখ্য উদ্ভিদ প্রাণী প্রজাতি রাসায়নিক পদ্ধতিতে সংরক্ষণ থাকে, যা থেকে জীবের নাম, তাদের প্রকৃতি, তাদের খাদ্যাভ্যাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। ওকে, দেন হচ্ছে 2 নম্বর বলতে পারি বিভিন্ন জীবাশ্ম পর্যবেক্ষণ করে, কারণ এখানে জীব ছাড়া আমি বলেছি জীবাশ্মও থাকে, মানে যারা বর্তমানে বিলুপ্ত, যাদের পৃথিবীতে এখন আর কোনো অস্তিত্ব নেই, যেরকম ডাইনোসর, ওখানে গেলে ডাইনোসর, নীল তিমি, বড় বড় তিমি, সেগুলো কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো এখানে জীবাশ্ম আকারে হচ্ছে যেসব পাথর রাখা থাকে, সেই সব পাথর থেকেও জীবাশ্মর বয়স সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করতে পারি, বা যেসব জীব লুপ্ত হয়ে গেছে বর্তমানে পৃথিবীতে নেই, তাদের সম্বন্ধেও আমরা কিন্তু জ্ঞান লাভ করতে পারি। 3 নম্বর পয়েন্টে আসছে মিউজিয়াম সংক্রান্ত বিষয় নিয়ে যদি পড়াশোনা করা হয়, বা এর যে বিজ্ঞান, এটা নিয়ে যদি পড়াশোনা করা হয়, তাহলে এখানে চাকরি পাওয়া যেতে পারে না। এখানে বলতে যেসব মিউজিয়াম আছে ভারতের বিভিন্ন, সেই সব মিউজিয়ামে চাকরি পাওয়া যেতে পারে, অথবা গবেষণার উদ্দেশ্যও কিন্তু হচ্ছে মিউজিয়াম নিয়ে পড়াশোনা করা যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল পুরো হচ্ছে যে মানে জীবনের বিজ্ঞানের মধ্যে আমরা জীববৈচিত্র্যের যে উপকরণগুলো বলেছিলাম বা উপাদানগুলো, তার হচ্ছে টোটাল ডিসকাশন। তো এটাকে তোমরা পজ করে পুরোটা নোট ডাউন করে নাও, কারণ প্রত্যেকটা ক্লাসে তোমাদের বোর্ড ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এই কারণেই, যাতে পরীক্ষার সময় যে লেখাগুলো বা হচ্ছে যে কনসেপ্টগুলো তোমাদের বোঝানো হচ্ছে, সেগুলো যাতে তোমাদের খেয়াল থাকে, এবং পরীক্ষার সময় লেখার সময় যেহেতু তোমাদের বইতে তো অনেক কিছু দেওয়া আছে, সেটাকে সামারি করে যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, সেটার জন্য কিন্তু বোর্ড ওয়ার্ক করে দেওয়া। এছাড়া যারা পারছো যে বইটাকে পড়ে নিয়ে একবার নিজের মতো করে লিখতে, তারা সেটাও করতে পারো। এমন নয় যে এটা আছে মানে এটাই লিখতে হবে, ঠিক আছে, কারণ যখনই হচ্ছে নিজে সেলফ স্টাডি করবে, তখন কিন্তু তোমার শেখাটা সব থেকে বেশি অ্যাকুরেসির সাথে হবে, কোনো রকম ফাঁক ফোকর থাকবে না। তো সেই জন্য তোমাদেরকে শিখতে গেলে নিজেদেরকে একটু সেলফ স্টাডিও করতে হবে, অবশ্যই পড়াশোনাতে ফোকাস করা দরকার, এবং তার সাথে সাথে সেলফ স্টাডিটা আমি মনে করি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা শেষ করলাম চ্যাপ্টার 1 ইউনিট 1 এর মধ্যে হচ্ছে চ্যাপ্টার 1 কমপ্লিট করলাম। নেক্সট ক্লাস আমরা চ্যাপ্টার 2 শুরু করব। তো সেই কারণে তোমাদের মধ্যে যারা 11 এ পড়ছো, তোমরা তোমাদের ব্যাচমেটদের কিন্তু এই ভিডিওগুলো হচ্ছে শেয়ার করতে পারো, যাতে তাদের কাছে হচ্ছে অনলাইনের থ্রুতে হচ্ছে এই নলেজগুলো পৌঁছে যায়, তারাও যাতে পুরোপুরি ফ্রিলি হচ্ছে তাদের এডুকেশনটাকে হচ্ছে কমপ্লিট করতে পারে, ঠিক আছে। তো চলো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে।